গত এপিসোডে আমরা দেখেছিলাম শিক্ষক তার বাবার সাথে কথা বলছিল। তার বাবা জানতে চায়, আচ্ছা আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? আমি তোমাকে একটা নতুন সেলফোন কিনে দিব, তখন তোমাকে আমি ফোন করার আগে এসএমএস করতে পারবো, কি বলো? জবাবে শিক্ষক বলে, তার কোনো প্রয়োজন নেই। তখন তার বাবা বলে, আচ্ছা তো সে দেশে ফিরেছে, তুমি কি তা জানো? সে তখন বলে, ওনার বাড়ি ফেরার ইচ্ছা হলে আমাকে কল করার প্রয়োজন নেই, যে কোনো সময় আসতে পারে। তখনই মিডু পিয়ানো বাজাতে শুরু করে। শিক্ষক তখন বলে ওঠে, তুমি আমার পিয়ানোতে হাত দিও না। তার বাবা ওপাশ থেকে জিজ্ঞেস করে, তোমার সাথে কে, আন্টি ও না তোমার ম্যানেজার? এই দুইজন ছাড়া তো তোমার বাসায় আমার মনে হয় 800 বছর যাবৎ কেউ যায় না, যদি না তোমার। সে বলে, তুমি ঠিকই বলেছ, আমার গার্লফ্রেন্ড। আমি রাখছি, এখন আমরা ঘুমাতে যাব। এটা বলেই সে ফোন রেখে চলে আসে। ঘুমাতে আসলেই মিডু জিজ্ঞেস করে, আচ্ছা আমরা তো এখন একসাথে থাকছি, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? আমার মনে হয় আমাদের দুজনকে ভালোভাবে জানা উচিত, পার্সোনাল বিষয়গুলো আদান প্রদান করলে ভালো হবে। শিক্ষক বলে, তোমার কিছু জানার থাকলে সরাসরি জিজ্ঞেস করতে পারো, এত তালবাহানা করার কোনো প্রয়োজন নেই। মিডু তখন বলে, আচ্ছা এত বড় বাড়িতে তুমি একা থাকো, তোমার বাবা মা কোথায়? জবাবে শিক্ষক বলে, তারা আমেরিকাতে থাকে। মিডু তখন বলে, আচ্ছা আন্টি ও তোমার কিরকম রিলেটিভ হয়? শিক্ষক বলে, উনি আমার সাথে 10 বছর যাবৎ কাজ করছে, উনিও একজন আমার ফ্যামিলির মতন, যতটা সম্ভব তার কাছ থেকে দূরে থাকবে। মিডু তখন বলে, ঠিক আছে। আচ্ছা তোমার ম্যানেজার? শিক্ষক বলে, আজকের জন্য এতটুকুই। মিডু বলে, তা কিভাবে হয়? আচ্ছা আমি তোমাকে লাস্ট একটা কোশ্চেন করতে চাই, তোমার যদি ইনসোমিয়ায় থেকে থাকে তাহলে আমার সাথে ঘুমালে সেটা কেন ভালো হয়, অন্য কোনো মেয়ের সাথে কেন না? তুমি চাইলে তো যে কোনো মেয়েই তোমার সাথে ঘুমাতে চাইবে। শিক্ষক বলে, আমি তা জানি না, শুধু কাজটা তোমার সাথেই হয়, আমি এতটুকুই জানি। যাই হোক, আজ ঘুমাতে যাও। পরদিন সকালে মিডুর ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। সে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে না তাকিয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় দুজনের খাবার। সে ভেবেছিল এটা হয়তো শিক্ষক তার জন্য তৈরি করেছে, তাই সে কিছু না ভেবেই খাবার খেতে শুরু করে। তখনই কারুর পায়ের শব্দ শুনে সে থমকে যায়। দেখতে পায় আন্টিও চলে এসেছে, তাই সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখন কলিং বেল বেজে ওঠে। আন্টি দরজা খুলতে চলে গেলে দেখতে পায় সেখানে সং মিডুর বাবা মা চলে এসেছে। তারা বলে, আমরা পাশের রুমেই থাকি, এখানে নতুন এসেছি, তেমন কারোর সাথে ভালো করে পরিচিত নেই, আমরা আপনাদের প্রতিবেশী, তাই আমরা ঘরে কিছু খাবার বানিয়েছিলাম, সেটা আপনাদের দিতে এসেছি। আন্টিও বলে, আপনাদের একটা মেয়ে আছে, আমি তাকে না দেখলেও তাকে খুব ভালোভাবেই চিনে ফেলেছি, তার গলা খুবই বাজে। সেদিন রাতে সে খুব জোরে জোরে চেঁচামেচি করছিল। মিন্টুর বাবা মা আর কোনো তর্ক না বাড়িয়ে সেখান থেকে চুপচাপ চলে আসে। আন্টি ও রুমে প্রবেশ করতেই অবাক হয়ে যায়, কারণ টেবিলে রাখা দুজনের খাবার থেকে দেখতে পায় একজনের প্লেটের খাবার নেই, কিন্তু সেখানে কেউ ছিল না। মিন্টু তার রুমে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই শাওমির সাথে তার বয়ফ্রেন্ডের কলেজে দেখা হয়। সে তার গার্লফ্রেন্ডের সাথে ছিল। তার বয়ফ্রেন্ড বলে, আরে তুমি? শাওমি বলে, আমরা একই কলেজে পড়ি, তাই এতটা অবাক হওয়ার কিছুই নেই। তার গার্লফ্রেন্ডকে তখন বলে, তুমি জানো সে যখন আমার সাথে রিলেশনে ছিল তখন তোমার সম্পর্কে সে কি বলতো? তুমি দেখতে খুবই খারাপ, তোমার টাকা আছে এই জন্য সে তোমার সাথে আছে, নয়তো সে একদিনের জন্য হলো তোমার সাথে থাকতো না। তার গার্লফ্রেন্ড এই ধরনের কথা শুনে অনেকটা রেগে যায়, তারপর তার সাথে ব্রেকআপ করে নেয়। সে কিছুটা দূরে এসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, এবার শান্তি লাগছে। তখনই সে দেখতে পায় মিডু তাকে এসএমএস করেছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। মিডু মন খারাপ করে বসেছিল, ভেবেছিল হয়তো সে উত্তর দেবে না, কিন্তু সে উত্তর দিয়েছিল, তাই সে অনেকটা খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ধীরে ধীরে অনেকটা দিন কেটে গিয়েছিল। শিসংয়ের ঘরে তার জিনিসের পাশাপাশি মিডুর জিনিসগুলো জায়গা করে নিয়েছে, তাই সে আন্টি উকে বলে, আজ থেকে আমার ঘর আপনাকে গোছাতে হবে না। আন্টি অনেকটা অবাক হয়ে যায়। একদিন সকালে হুট করেই দেখতে পায় মিডু তার বাবা মা সবকিছু গোছাচ্ছে, কারণ এখান থেকে চলে যাবে। মিডু অবাক হয়ে জানতে চায়, তোমরা কি এখান থেকে চলে যাচ্ছ? তার মা তখন বলে, আমি তোমাকে কাল রাতেই বলতাম, কিন্তু তুমি কোথায় ছিলে? তোমাকে কোথাও খুঁজে পাইনি, আর কখন এসেছিলে? তখনই সে অবাক হয়ে লুইয়ের দিকে তাকিয়ে থাকে। লুই বলে, আরে তুমি সেই দোকানটা খুঁজতে বেরিয়েছিলে, সেটা খুঁজে পাওনি তাই না? তাই তোমার রাত হয়েছিল ফিরতে। তাকে বাঁচিয়ে দেয়। তার বাবা তখন বলে, তোমরা না, আমরা সবাই এখান থেকে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। মিডু যাওয়ার জন্য মানা করে, বলে না, তোমরা তখন আমাকে জোর করে নিয়ে এসেছো, এখন আমি এখানে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছি, হুট করে আবার এখান থেকে নিয়ে কেন চলে যেতে চাচ্ছ? আমি যাব না। তার মা বলে, চুপচাপ গিয়ে রেডি হয়ে নাও। সে তখন পেটে ব্যথার অভিনয় করে। লুই তখন তাকে নিয়ে রুমে চলে আসে। তার বাবা মা বলে, ঠিক আছে, সে যখন আজ যেতে পারবে না তাহলে চলো আমরা ঘুরে আসি, কাল চলে যাব। বাসায় কেউ না থাকায় লুই তাকে একা রেখে যাচ্ছিল না। সে বারবার লুইকে বলছিল, তুমি যেতে পারো, আমি একা থাকতে পারবো, কিন্তু লুই বলে, না, একা একটা মেয়েকে একা বাসায় রেখে যাওয়া আমার ঠিক হবে না। তারপর তারা একসাথে বসে টিভি দেখে। তারা অনেক গল্প করেছিল। এক পর্যায়ে লুই ঘুমিয়ে পড়ে। সে তখন বলে, আমাকে ক্ষমা করো, শেষবারের মতন তার সাথে একবার দেখা করতে চাই। তারপর আমরা দেখতে পাই সে শিসংয়ের বাসায় চলে যায়। মিডু দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, এবারই শেষ। তারপর সে ব্যালকনি টপকে তার রুমে চলে যায়। তার রুমে গিয়ে দেখতে পায় সে এখনো পৌঁছায়নি, তাই সে তার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ দরজার শব্দ হলে সে দরজা খুলে অবাক হয়ে যায়, কারণ দরজার ওপাশে আন্টি লু দাঁড়িয়েছিল। তারা অনেকটা অবাক হয়েছে। আন্টি লু অনেকটা রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি কে, আর এখানে কি করছো, কখন এসেছো? সে তখন বলে, আন্টি ও আপনাকে তাহলে শিক্ষক কিছুই বলেনি? আমি তার এক ফ্রেন্ড হই, আমি আন্টিকে বলে এখানে এসেছি। আন্টি ও বলে, তুমি কোন আন্টিকে বলে এসেছো?
মিডু বলে আমি তার মাকে বলে এসেছি। আন্টিও অনেকটা রাগান্বিত হয়ে বলে তার মা সে যখন 5 বছর বয়স তখনই মারা গিয়েছে। তুমি তাকে কোথায় পেলে? মিথ্যে কথা বলো না। তোমাকে দেখে ভালো বড়ই মনে হচ্ছে। তুমি কি জানো না একটা মেয়ের সাথে আরেকটা ছেলের একই রুমে থাকা ঠিক না? তখনই সেখানে শিসক চলে আসে। শিসক বলে তুমি এখানে কি করছো? রুমে যাও, আমাদের ঘুমানোর সময় হয়ে গিয়েছে। সে কিছু না বলে চুপচাপ রুমে চলে যায়। আন্টিও তখন শিসককে বলে তুমি তার সাথে একই রুমে কিভাবে থাকছো? সে একটা মেয়ে, তোমার বাবা জানলে কি হবে তুমি সেটা বুঝতে পারছো? শিসক তখন বলে আপনি সেসব চিন্তা করবেন না, আর আপনাকে কিভাবে বোঝাবো? বোঝালেও হয়তো আপনি বিশ্বাস করবেন না। এতটুকু জেনে রাখেন সে আমার গার্লফ্রেন্ড হয়, আর বাবা এই বিষয়টা জানে। এটা বলে সে সেখান থেকে চলে আসে। তারপর মিডু তাকে জিজ্ঞেস করে আচ্ছা আন্টি ওকে অনেক রাগান্বিত হয়েছে? সে তখন বলে অবশ্যই, আমার বিষয়ে আন্টি একটু সেনসিটিভ, তাই সে একটু রাগ করেছে, তার কথা কিছু মনে করো না। মিডু বলে এটা তেমন কিছু না, স্বাভাবিক বিষয়, আমি হলেও তাই করতাম। আচ্ছা আমার মনে হয় কাল থেকে আমার এখানে আসা উচিত না। শিসক বলে আমারও তাই মনে হয়। মিডু ঘুমাতে চলে যায়। শিসক বলে তুমি যদি ঘুমিয়ে না পারো আমার সাথে কি একটু হাঁটতে বের হবে? আমার খুবই খারাপ লাগছে। তারপর তারা দুজন একসাথে চুপি চুপি বাসা থেকে বের হয়ে হাঁটতে বের হয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে সে শিসককে বলে আচ্ছা তুমি তো বলেছো আন্টি ও 6টায় চলে যায়, তাহলে এখনো যে আন্টিও রয়ে গেছে? জবাবে শিসক বলে আমার আজ আসতে লেট হয়েছে, তাই আন্টিও এখনো রয়ে গেছে। মিডু তখন বলে আচ্ছা তুমি তো গান লিখতে ভালোবাসো তাই না? আমি কি তোমার জন্য গান লিখে দেবো? আমরা যেহেতু পাশাপাশি থাকি তাহলে দেখাও হয়ে যাবে। শিসক বলে আমরা পাশাপাশি থাকি বলেই কি আমাদের দেখা করা প্রয়োজন? মিডু মনে মনে ভাবতে থাকে আমার ভয় হচ্ছে, কারণ আজকের পর থেকে আমি আর তোমাকে দেখতে পারবো না। তারপর জোরে বলে হ্যাঁ, কারণ আমি তোমাকে প্রতিদিন দেখতে চাই। শিসক উত্তরে কিছুই বলে না, কিছুক্ষণ মিডুর দিকে তাকিয়ে থেকে তারপর বলে ঠিক আছে চলো বাসায় ফিরে যাই। তারপর তারা দুজনই বাসায় ফিরে আসে। পরদিন সকালে আমরা দেখতে পাই আন্টি ও ম্যানেজারকে কল করে সবকিছু বলে। ম্যানেজার দ্রুত চলে আসে। তারপর তার রুমে গিয়ে মেয়েকে খুঁজতে থাকে। তখন সে শিসককে একাই দেখতে পায়। শিসক বলে তুমি যাকে খুঁজছো সে চলে গিয়েছে। ম্যানেজার বলে কিভাবে? আন্টিও তো নিচেই দাঁড়িয়েছিল, সে কোথা দিয়ে গেল? শিসক বলে সেটা তুমি বুঝবে না। তখন সে জানতে চায় আচ্ছা তুমি যাকে ডেট করছো সে কে? তুমি কিন্তু যাকে ইচ্ছে তাকে ডেট করতে পারবে না, এজেন্সি কিন্তু অ্যালাউ করবে না। শিসক তখন বলে আমি কাকে পছন্দ করবো সেটাও এজেন্সি ঠিক করে দেবে? আমার কি নিজস্ব কোনো মতামত থাকতে পারে না? ম্যানেজার বলে আমি সেটা বোঝাতে চাই, তার জন্য পাবলিক ওপিনিয়নটা ভালো হতে হবে, না হলে তোমার জন্য খারাপ হয়ে যাবে। শিসক বলে তুমি তাকে ভালো করেই চেনো, কিছুদিন আগে তার নোবেল পড়ে তুমি তার অনেক তারিফ করেছো। তখন সে বলে তার মানে মিরু তুমি এসব কি বলছো? এই ধরনের মেয়েকে তুমি ডেট করতে পারো না? শিসক তখন বলে আমি তাকে ডেট করছি না, আমার তার সাথে থাকলে আমার ইনসোমিয়া ভালো হয়ে যায়, তাই আমি তার সাথে তার ডায়েরি দিয়ে 1 মাসে ডিল করেছি, সে চলে যাবে। ম্যানেজার বলে এটা শুনে ভালো লাগলো যে তুমি তাকে সিপিং পিল হিসেবে ব্যবহার করছো। তার এই সকল কথাই জানলার ওপাশ থেকে মিরু সব শুনে ফেলে, কারণ সে ডায়েরি নিতে ভুলে গিয়েছিল, তাই আবার ফেরত এসেছিল। তখন সে জানালা দিয়ে রুমে প্রবেশ করে, তাকে দেখেই ম্যানেজার বলে তুমি তো বলেছো সে চলে গিয়েছে। মিরু তখন বলে আমার ডায়েরি নিতে ভুলে গিয়েছিলাম, তাই ফেরত এসেছি। শিসক তখন তার হাতে ডায়েরি তুলে দেয়। ডায়েরি নিতেই সে বলে ম্যানেজার আমি জানি আপনারা অনেক ফেমাস আর খুবই বড় লোক, আমি আপনাদের কাছাকাছি কখনোই যেতে চাই না। তারপর শিসকের দিকে তাকিয়ে বলে তোমার কাছে ইনসোমিয়া ভালো করাটা যতটা প্রয়োজন আমার কাছে এই ডায়েরিটা ঠিক ততটাই প্রয়োজন। আমার মনে হয় আমাদের ডিল এখান পর্যন্তই শেষ, আর কখনোই তোমার সামনে আসবো না। এটা বলে সে সামনের দরজা দিয়ে চলে যায়। তারপর নিচে এসে আন্টি উকে বলে আন্টি ও আমি আপনাকে ভুল বলেছিলাম, আমার নাম মিরু আর আমি তার কোনো বন্ধু না। এটা বলে সে যখন চলে যায় আন্টি ও মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। বাইরে আসতেই সে প্রচুর কান্না করছিল। সে কান্না করতে করতে যখন বাসায় ফিরছিল তখন তার সামনে লুই চলে আসে। লুই তাকে কান্না করতে দেখে কিছুই বলে না, তারপর তাকে বাসায় নিয়ে যায়। মিরু বলে লুই তুমি যখন আমাকে কিছু জিজ্ঞেস করছো না? লুই বলে তোমার কান্না শেষ হলে তুমি এমনিতেই বলবে। আচ্ছা বলো তো তোমার মন খারাপ কে করিয়েছে? আমি তাকে ছাড়বো না। মিরু বলে কারোর জন্যই আমার মন খারাপ হয়নি, আমি অসুস্থ ছিলাম, তার মাঝে জগিং এ গিয়েছি, তাই খারাপ লাগছিল, তাই কান্না করছিলাম। লুই তখন বলে ঠিক আছে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মিরু তখন বলে লুই তুমি খুবই ভালো, সবকিছুতেই আমাকে বিশ্বাস করো। লুই তখন বলে আমাদের সম্পর্কটা শুধু 1-2 দিনের না 15 বছরের, আমি তোমাকে সবসময় বিশ্বাস করব। আচ্ছা এখান থেকে যাওয়ার আগে তুমি কি শাওমির সাথে দেখা করবে? তারপর সে শাওমির সাথে শেষবারের মতো দেখা করার জন্য ক্যাম্পাসে যায়। সেখানে গিয়ে অনেকেই জিজ্ঞেস করে কিন্তু কেউই তার কোনো খবর দিতে পারেনি। এক পর্যায়ে সে শুনতে পায় কিছু লোকজন তার বিরুদ্ধে নানা ধরনের কথা বলছিল। সে তাদের সাথে তর্ক জড়িয়ে পড়ে। সে বাইরের লোক হওয়ায় তারা তার উপর আক্রমণ চালায়। তারা যখন তাকে মারছিল তখন সেখানে শিসক চলে আসে আর বলে তোমরা কি করছো? সবাই দূরে সরে যায়। তারা তাকে সবকিছু বলে। শিসক তখন বলে ঠিক আছে সে বাইরের লোক মানছি, সে অন্যায় করলে তার শাস্তি তাকে কাউন্সিল দিবে, তোমরা কি করছো এখানে? এখান থেকে চলে যাও। সবাই চলে গেলে শিসক মিডুকে বলে তুমি এখানে কেন এসেছো? মিডু তখন বলে এবারই শেষবারের মতন এসেছি, আর কখনো আসবো না। শিসক তখন তার হাতে ব্যথা দেখতে পায়, বলে ঠিক আছে চলো তোমাকে আমি ফার্মেসিতে নিয়ে যাই। মিডু বলে তার কোনো প্রয়োজন নেই। সে যখন ক্যাম্পাস থেকে বাইরে বের হচ্ছিল তখনই সে কিছু একটা দেখতে পায় আর দৌড়ে সেখানে চলে যায়। আমরা দেখতে পাই সে শাওমিকে দেখতে পাই একটা জায়গায় ডান্স করছে। সেখানে গিয়া বলে তুমি এখানে? শাওমি বলে তুমি এখানে কেন, আর তোমার গায়ে কি হয়েছে? মিডু তাকে মিথ্যে কথা বলে, বলে আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। শাওমি বলে তুমি কি ছোট বাচ্চা নাকি, কিভাবে পড়ে গেলে? মিডু তখন বলে শাওমি আই এম সরি,
ওই দিন আমার তোমাকে এইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। শাওমি বলে, তোমার কথাতে আমি কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি তুমিও আমাকে ভুল বুঝেছিলে। সত্যি কথা বলতে আমি তাদের মধ্যে থার্ড পার্সন ছিলাম না, বিশ্বাস করো। তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, তারপর সে আমার হাতে পায়ে ধরেছিল যেন তার সাথে রিলেশন করি। শাওমি বলে, আমি জানতাম আমার ফ্রেন্ড এরকম হতেই পারে না। তারপর তারা তাদের ঝগড়া মিটিয়ে নেয়। কিছুক্ষণ পর তারা একটা কেটিপিতে যায়, সেখানে নিজেদের দুঃখ বলার জন্য অনেক জোরে জোরে গান গাইছিল। মিডু মনে মনে বলছিল, শাওমি তোমার আর আমার কষ্ট একই, তুমি আমাকে বলতে পারছো কিন্তু আমি কাউকে বলতে পারছি না। মধ্যরাতে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরছিলাম তখন সে শিসককে দেখতে পায়, তার জন্য অপেক্ষা করছে। সে বলে, তুমি এখানে কেন? শিসক বলে, তুমি এত রাতে কোথা থেকে এসেছো? শাওমি বলে, সেটা জানার তোমার প্রয়োজন নেই। এটা বলে যখন চলে যাচ্ছিল তখন তাকে বাধা দেয়। সে তার হাতে ব্যথা দেখে বলে, তুমি হাতে কিভাবে ব্যথা পেয়েছো? শিসক বলে, সেটা তোমার জানার প্রয়োজন নেই। তোমাকে একটা শেষবারের মতন কথা বলছি, তুমি আর কখনো সিটিএন কলেজে আসবে না। মিডু রেগে গিয়ে বলে, ঠিক আছে, তুমি আর আমাকে কখনো দেখবে না। তারপর সে রাতে নিজের রুমে চলে যায় ঘুমানোর জন্য, কিন্তু সে কিছুতেই ঘুমাতে পারছিল না। অন্যদিকে আমরা শিসককে দেখতে পাই, সেও ঘুমাতে পারছিল না, তাই সে বারান্দাতে চলে আসে। মন খারাপ করে মিডুর বারান্দার দিকে তাকিয়েছিল। পরদিন সকালে আমরা ম্যানেজারকে দেখতে পাই, খুবই তাড়াহুড়ো করে শিসকের পাশায় আসে। আর শিসককে এসে দেখে বলে, তুমি কি তোমার হাতটা শেষ করতে চাচ্ছ? তুমি ভালো করেই জানো একজন ডান্সারের জন্য তার পা আর একজন পিয়ানো আর্টিস্টের জন্য তার হাত কতটা জরুরি। তুমি যা করেছো তার জন্য তোমার রেপুটেশন বারবার খারাপ হয়ে যাচ্ছে। সামান্য একটা মেয়ের জন্য তুমি স্কুলে ফাইট করেছো, এটা ঠিক করোনি। কোম্পানি জানে কি হবে তুমি সেটা বুঝতে পারছো? শিসক বলে, ম্যানেজার আমি একজন পিয়ানো আর্টিস্ট, কোনো অ্যাক্টর না। আমার নিজের কোনো জীবন আছে। কোম্পানি তার ইচ্ছে মতন আমাকে চালাতে পারে না। এটা বলেই তারা ঝগড়া করছিল। তাদের ঝগড়া থামানোর জন্য আন্টিও এসে বলে, আমি নিচে খাবার দিয়েছি, তোমরা এসে খাবার খেয়ে নাও। শিসক বলে, আমার খিদে নেই, তোমরা খাও। সে চলে যায়। অন্যদিকে আমরা মিডুকে দেখতে পাই, সে খাবার খাওয়ার সময় তার বাবা এসে বলে, আমরা এখান থেকে যাচ্ছি না, তুমি যেহেতু চাচ্ছ না তাই আমরা যাব না, কিন্তু 2 মাস পর আমরা একটা রিলেটিভের বিয়ের অনুষ্ঠানে যাব, তুমি একা বাসায় থাকবে। একথাটা বলা মাত্রই সে বলে, বাবা আমি এখানে থাকতে চাই না, আমাকে বাসায় নিয়ে যাও। তার বাবা বলে, সেটা আর কোনোভাবেই পসিবল না, কারণ আমরা কথা দিয়েছি সেই রিলেটিভের বিয়েতে যাব। তখনই কলিং বেল বাজে আর সেখানে ম্যানেজার চলে আসে। ম্যানেজার বলে, আমি তোমার সাথে একা কিছুক্ষণ কথা বলতে চাই। তার বাবা বলে, ঠিক আছে তোমরা কথা বলো, আমি ময়লা ফেলতে যাচ্ছি। তখন ম্যানেজার বসে বলে, তুমি তো আমাকে ভালো করে চেনো, তাই সময় নষ্ট না করে সোজা কথায় আসি। আমি চাই তোমরা এখান থেকে সরে যাও। তোমরা যেহেতু ঘোরার জন্য এসেছো তাই কোথায় থাকছো সেটা কোনো বিষয় না। তোমাদের শিফট হওয়া থেকে শুরু করে সকল খরচ আমি দেবো, কি বলো? মিডু তখন বলে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা এখান থেকে কেন চলে যাচ্ছ না? তখন ম্যানেজার বলে, ঠিক আছে, তার মানে তুমি এখান থেকে যাবে না, কিন্তু তোমাকে শেষবারের মতন একটা কথা বলে দিতে এসেছি। 2 মাস পর শিক্ষকের একটা কম্পিটিশন আছে, এতে যদি তোমার কারণে তার কোনো ইফেক্ট পড়ে তাহলে আমি তোমাকে এর জন্য দায়ী করব। এটা বলেই সে চলে আসে। তারপর বাইরে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একজনকে কল করে বলে, আমার আপনার সাহায্যের প্রয়োজন। তার কিছুক্ষণ পর থেকে আমরা দেখতে পাই মিডুদের ঘরে নানা ধরনের অভিযোগ যাচ্ছিল। মিডুর বাবা মা সবকিছু হ্যান্ডেল করছিল। পরদিন সকালে মিডুর মা তাকে ডেকে বলে, এই খাবারটা নিয়ে পাশের বাড়িতে দিয়ে আসো। সে বলে, পাশের বাড়িতে কেন? তার মা বলে, আমিও জানি না, তোমার বাবা বলেছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখলে নাকি তারা অভিযোগ কমিয়ে দেবে। দ্রুত যাও, এগুলো দিয়ে আসো। মিডু তখন বলে, মা আমি পারবো না।